প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা গত কয়েকটা ক্লাসে তোমার ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার কি, এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ধারাবাহিকতায় আমরা মডিগ্লিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এর আগে যে ক্লাসগুলো তোমাদের জন্য উপস্থাপন করেছিলাম সেই ক্লাসগুলোতে আশা করি তোমাদের প্রবলেম নেই। তথাপিও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি সেগুলো সলভ করব। আর চ্যাপ্টার শেষ হলে আমরা একটা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। সেখানে আশা করি তোমরা সবাই প্রেজেন্ট থাকবে। সো আসো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিগ্লিনি অ্যান্ড মিলার। এই চ্যাপ্টার নিয়ে, এই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথমে তোমাদের জন্য সেই মডিগ্লিনি অ্যান্ড মিলারের ক্লাসটা তোমাদের জন্য উপস্থাপন করলাম। আচ্ছা, ফার্স্ট ওয়ান, যে মডিগ্লিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ, এটা আমরা আলোচনা করব। এখন এই মডিগ্লিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ এটা তোমার কারা ডেভেলপ করেছে, প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে মডিগ্লিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ কারা ডেভেলপ করেছেন। এটা আমরা প্রশ্ন থেকে বুঝতে পারতেছি যে মডিগ্লিনি অ্যান্ড মিলার দুজন ব্যক্তি, ওনারাই এটা ডেভেলপ করেছেন। এখন ওনাদের পূর্ণ নাম যে দ্য থিওরেমস অফ এমএম was developed by the economists Franco Modigliani and মার্টন মিলার ইন 1958। ওনারা এটা ডেভেলপ করেছেন, যে ফ্র্যাঙ্কো মডিগ্লিনি অ্যান্ড মার্টন মিলার ইন 1958, 1958 সাল তারা এটা ডেভেলপ করেছেন। এখন তারা এই ক্ষেত্রে তারা কি বলেছেন, দ্য মেইন আইডিয়াস অফ দ্য মডিগ্লিনি অ্যান্ড মিলার থিওরি ইজ দ্যাট দ্য ক্যাপিটাল স্ট্রাকচারস অফ কোম্পানি ডাজ নট ইফেক্ট দ্য ভ্যালু অফ ফার্ম। আমরা এনআই অ্যাপ্রোচ বা এনওআই অ্যাপ্রোচ এগুলোর মধ্যে আমরা যেটা দেখেছিলাম, এক্ষেত্রে কেই এবং কেডি এগুলো নির্ণয় করা হয়। আর মডিগ্লিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচে তারা বলতেছে এক্ষেত্রে ভ্যালু অফ ফার্মের উপর কোনো প্রভাব বিস্তার করে না। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ডিটারমিন করি, ওভারঅল ভ্যালুর উপরে কোনো প্রভাব বিস্তার করেন না, এটা তারা বলতেছেন। এটার বাইরে আমরা এই মডিগ্লিনি অ্যান্ড মিলার এই থিওরির মধ্যে আমরা সর্বশেষ কি নির্ণয় করি, আমরা সর্বশেষ কে এটা নির্ণয় করি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটার মাধ্যমে আমরা এখানে সিদ্ধান্ত প্রদান করব। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটার মাধ্যমে আমরা এখানে সিদ্ধান্ত প্রদান করব। এখন এই ক্ষেত্রে তোমার ডেপ্ট ইউজ বা ডেপ্ট আনইউজড এটার উপরে কিছুটা নির্ভর করে। সো তারা এইটার পশ্চাতে তারা কয়েকটা অ্যাজাম্পশন বা প্রপোজিশন এটা প্রদান করেছেন। আমরা এখন সেই প্রপোজিশনগুলো তোমাদের জন্য উপস্থাপন করলাম। যে বলা হচ্ছে দেয়ার আর থ্রি বেসিক প্রপোজিশনস অফ দ্য মডিগ্লিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ। দেয়ার প্রপোজিশন নাম্বার 1, the overall cost of capital money Q and the value of the firm V are independent of its capital structure. The Q and the value of firm are constant all degrees of leverage. তাহলে এটা হলো ছিল ফার্স্ট প্রপোজিশন। দেন আসো সেকেন্ড প্রপোজিশনের মধ্যে বলা হচ্ছে the second propositions of Modigliani and Miller is that the KE is equal to the capitalization rate of a pure equity stream plus a premium for the financial risk equal to the difference between the pure equity capitalization rate and KD times the ratio of debt to equity. এটা ছিল তার proposition number 2. And last one, proposition number 3, the cut-off rate or discount rates for investment purposes is completely independent of the way in which an investment is financed. তাহলে আমরা এই প্রপোজিশনের উপর ভিত্তি করে মূলত তাদের এই অ্যাজাম্পশনটা, তাদের এই থিওরিটাকে আমরা ডেভেলপ করব। সো এখন আসো এমএম থিওরির কিছু অ্যাজাম্পশন
বিদ্যমান আছে। তাহলে আমরা এখন ফার্স্ট ওয়ান সেই অ্যাজাম্পশন গুলো এখানে তোমাদের জন্য উপস্থাপন করতেছি। দ্য ক্যাপিটাল মার্কেট ইজ হাইলি কম্পিটিটিভ অ্যান্ড এফিসিয়েন্ট। তারপরে হচ্ছে তোমার এক্সপেকটেশন রিগার্ডিং ইভিআইটি আর সেম ফর অল ইনভেস্টর্স। ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 100%, দেয়ার ইজ নো ট্যাক্সেস, business risk is equal among all firms with the similar operating environments. Investors can borrow or lend at the same market rate of interest. তাহলে আমরা এই অ্যাজাম্পশন গুলো সেখানে পেয়েছি। এখন আছে এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করেই মূলত আমরা এই এমএম থিওরিটা আলোচনা করব। এখন এই এমএম থিওরি আলোচনা করতে গেলে আমাদের কিছু সূত্র নিয়ে কাজ করতে হয়। আমি তোমাদের জন্য সূত্রগুলো উপস্থাপন করলাম। তাহলে সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু বি প্লাস এস। এখন এটাকে আমরা বের করতে পারি ইভিআইটি ভাগ কেও বা নেট অপারেটিং ইনকাম ভাগ কেও। কেও মিনস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, NY নেট অপারেটিং ইনকাম, ইভিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এবং এস বলতে মার্কেট ভ্যালু অফ শেয়ার, বি বলতে মার্কেট ভ্যালু অফ ডেট, এন্ড ভি বলতে ভ্যালু অফ ফার্ম। এখন এই কেউটা কিভাবে আসবে? কেউ হচ্ছে তোমার ইভিআইটি অর নেট অপারেটিং ইনকাম ভাগ ভি ইন্টু 100, অথবা কেউ ইকুয়াল টু হচ্ছে কস্ট অফ ইকুইটি ইন্টু এস বাই বি প্লাস কস্ট অফ ডেট ইন্টু বি বাই বি, অথবা কেউ ইকুয়াল টু কস্ট অফ ডেট ইন্টু ওয়েট ফর ডেট প্লাস কস্ট অফ ইকুইটি ইন্টু ওয়েট ফর ইকুইটি। দেন ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড যখন উইদাউট কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ প্রশ্নে যদি কোনো ট্যাক্স দেওয়া না থাকে তখন ভ্যালু অফ লিভার্ড অ্যান্ড ভ্যালু অফ আনলিভার্ড সেম হবে। এখন আসো ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেট ইন্টু ট্যাক্স রেট যখন তোমার ট্যাক্স কর্পোরেট ট্যাক্স প্রশ্নে বিদ্যমান থাকবে। এখন আসো এই ভ্যালু অফ আনলিভার্ড। তাহলে ভ্যালু অফ আনলিভার্ড ইকুয়াল টু হচ্ছে ইভিআইটি ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই কেও। এখন এই কেও আনলিভার্ড এটা হবে। তো আমরা জানি কেও আনলিভার্ড ইকুয়াল টু কেই আনলিভার্ড, কারণ প্রশ্নে কেউ নাও দেওয়া থাকতে পারে। আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে কেউ না দিয়ে তোমার কেই দেওয়া থাকতে পারে, তখন কেও আনলিভার্ড ইকুয়াল টু কেই আনলিভার্ড দুইটাই সেম হবে যদি প্রশ্নে ঋণ দেওয়া না থাকে। দেন আসো ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু হবে ইভিআইটি ইন্টু 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই কেই ফর আনলিভার্ড। যদি প্রশ্নে একাধিক ট্যাক্স দেওয়া থাকে তখন আনলিভার্ড ফার্মের ভ্যালু ইকুয়াল টু হচ্ছে ইভিআইটি ইন্টু 1 মাইনাস টিসি, টিসি মানে হলো কর্পোরেট ট্যাক্স, ইন্টু 1 মাইনাস টিএস, এস বলতে শেয়ার। সো ট্যাক্স ফর তোমার ইকুইটি বা ট্যাক্স ফর শেয়ার, দেন ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ফর আনলিভার্ড। এখন যদি তোমার ডিবেঞ্চার ট্যাক্স সহ দেওয়া থাকে মানে একাধিক ট্যাক্স, তখন ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড প্লাস 1 মাইনাস উপরে হবে 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডেপ্ট। আমরা সূত্র লিখেছিলাম উপরে যে ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স, তখন এই ট্যাক্সটাকে আলাদাভাবে ইন্ডিকেট করে আনতে হবে। এই যে আমরা এখানে আলাদাভাবে ক্যালকুলেশন করলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে যে 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে রাখলাম 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইভাবে আমি আলাদা টি এটা বের করে নিতে হবে, অর্থাৎ ট্যাক্স ফর লিভার্ড ফার্ম এটা বের করতে হবে, ইন্টু হলো ডেপ্ট ইন্টু ডেপ্ট, সো ডেপ্ট ইন্টু ট্যাক্স। তাহলে এই সূত্রগুলা আমাদেরকে জানতে হবে। সো আমরা এই সূত্রগুলা দেখব। এখন আসো আমরা একটা অঙ্ক নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। তাহলে আসো ব্রাইট কোম্পানি এক্সপেক্টস a perpetual earnings before interest and tax EBIT of টাকা 5 lakh for year. The firm's after tax all equity rate মানে কেই এটা দেওয়া আছে 12% unlevered। So বলছে the company is subject to a corporate tax rate 35% and the free tax cost of debt capital is 9% per annum and the firm has 12 lakh of debt in its capital structure. তাহলে দেখো বলতে হোয়াট ইজ দা ব্রাইট ভ্যালু। এখন ঋণ গ্রহণ করার পূর্ব পর্যন্ত ব্রাইট ছিল আনলিভার্ড, সো ব্রাইট ভ্যালু বলতে
আনলিভার্ড ফার্মের ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। ব্রাইট হচ্ছে কোম্পানি, সো এই ব্রাইটের ভ্যালু, ব্রাইট মানে কোম্পানির ভ্যালু বের করতে হবে। সো এটা আনলিভার্ড ফার্মের ভ্যালু আমরা এটা নির্ণয় করব। দেন হোয়াট ইজ দ্য ব্রাইট কস্ট অফ ইকুইটি, যেখানে কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড, এখন ঋণযুক্ত ফার্মের তোমার কেই এটা ডিটারমিন করতে বলছে। তারপরে আসো বলতে হোয়াট ইজ দ্য ব্রাইটস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কে ওটা বের করতে হবে। এখন আমরা যদি এটার সলিউশনটা করি তাহলে আমাদের কি আসে দেখো, আমরা লিখলাম ফার্স্ট ওয়ান রিকোয়ার্ড ওয়ান ভ্যালু অফ আনলিভার্ড, কারণ ব্রাইট ছিল তখন কি আনলিভার্ড, সো প্রথমে আমাদেরকে আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করতে হবে, তারপরে আমরা ভ্যালু অফ লিভার্ড, যখন ঋণ গ্রহণ করা হলো তখন ঋণযুক্ত ফার্মের ভ্যালু আমরা নির্ণয় করব। তাহলে এখন এখানে আসো, এখন আমরা ভ্যালু অফ আনলিভার্ড ইকুয়াল টু হচ্ছে ইভিএটি ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই কে ই ফর আনলিভার্ড, কে ই ফর আনলিভার্ড। সো আমার ইভিএটি হচ্ছে 5 লাখ ইন্টু 1 মাইনাস টি, ট্যাক্স রেট 35% ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ফর আনলিভার্ড ফার্মের ইকুইটি কস্ট ছিল 0.12, কারণ আমরা জানি ভ্যালু সূত্র এখানে ইভিএটি ডিভাইডেড বাই কেও, কারণ কেও আর কেই আনলিভার্ড ফার্মের সেম, এই কারণে আমরা এখানে কেই ফর আনলিভার্ড এটা লিখলাম এবং আনলিভার্ড ফার্মের কেই 0.12 মানে 12%। সো এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু অফ আনলিভার্ড এটা বের হবে 27,08,333 টাকা। এখন আসো ভ্যালু অফ লিভার্ড, দ্যাট মিনস ব্রাইট যখন 12 লাখ টাকা ঋণ নিয়েছে তখন তার ভ্যালুটা কত, তাহলে আমরা লিখলাম ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স ফর লিভার্ড। যেহেতু এখানে লিভার্ড আনলিভার্ডের কোনো ট্যাক্স আলাদা ইন্ডিকেট করা নেই, এই কারণে এখানে ট্যাক্স কর্পোরেট ট্যাক্স 35%, এটাকে আমরা উভয় ক্ষেত্রে ইউজ করবো, লিভার্ড আর আনলিভার্ড উভয় ফর্মে। কারণ ট্যাক্স একাধিক ট্যাক্স দেওয়া থাকলে সেক্ষেত্রে ট্যাক্স ফর ডিভেঞ্চার, ট্যাক্স ফর শেয়ার অ্যান্ড ট্যাক্স ফর কর্পোরেট এগুলো সব কিছু বলা থাকবে, তখন আমরা লিভার্ড আনলিভার্ডের ফাংশন ইউজ করব। এখন আসো ভ্যালু অফ লিভার্ড ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স। সো আনলিভার্ড ফার্মের ভ্যালু আমাদের বের হলো 27,08,333 অ্যান্ড ডেপ্ট ইন্টু ট্যাক্স ক্যালকুলেশন করলাম, তাতে আমাদের টোটাল ভ্যালু অফ লিভার্ড ফার্ম 31,28,333 এটা বের হলো। তাহলে আশা করি তোমার ভ্যালু অফ ব্রাইট ফার্মস এটা কত সেটা আমরা বুঝতে পেরেছি। ভ্যালু অফ ব্রাইট ফার্ম 31,28,333। এরপরে আসো রিকোয়ারমেন্টস 2। রিকোয়ারমেন্টস 2 তে তোমাকে বলছে কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড এটা ডিটারমিন করতে, কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড ফার্ম। এখন কেই আমার ডিটারমিন করতে হবে আন্ডার এমএম অ্যাজাম্পশন অনুযায়ী, তখন কেউ ফর আনলিভার্ড প্লাস কেউ ফর আনলিভার্ড মাইনাস কেডি ইন্টু 1 মাইনাস টিসি 1 মাইনাস টি ইন্টু হলো বি বাই এস, বি বাই এস। সো আনলিভার্ড ফার্মের সাথে তোমার ঋণ গ্রহণ করার পরে অতিরিক্ত কতটুকু খরচ বৃদ্ধি পেল সেটা আমরা এখানে যোগ করলেই তোমার লিভার্ড ফার্মের কেই এটা বের হয়ে যাবে। তাহলে আনলিভার্ড ফার্মের কেই, আনলিভার্ড ফার্মের খরচ হচ্ছে আমাদের 12%, কেও ফর আনলিভার্ড 12% লিখলাম, প্লাস আনলিভার্ড ফার্মের কেও 12% মাইনাস কেডি 9% ইন্টু 1 মাইনাস টি ট্যাক্স অ্যাডজাস্ট করলাম ইন্টু বি বাই এস, মানে আমার পোর্শন অনুযায়ী কতটুকু খরচ অতিরিক্ত বৃদ্ধি পেল সেটা অ্যাড করলাম, তাতে আমাদের কস্ট বের হলো 13.21%। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখানে একটা প্রশ্ন হতে পারে যে বি এবং এস আমরা এগুলো কোথায় পেয়েছি, যে বিটা প্রশ্নে দেওয়া আছে 12 লাখ, বি প্রশ্নে, বি বলতে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, এটা প্রশ্নে সরাসরি দেওয়া আছে 12 লাখ, কিন্তু এস মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা তো প্রশ্নে দেওয়া নেই। এখন এটা আমরা কোথায় পেয়েছি, এখানে আমরা বের করতেছি কি কেই ফর লিভার্ড ফার্ম, তাহলে লিভার্ড ফার্মের ভ্যালু আমাদের ছিল কত 31,28,333, তার ভিতরে ঋণ ছিল 12 লাখ, তাহলে 12 লাখ টাকা যদি তুমি বাদ দাও সো তখন মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা পেয়ে যাবা। তাই আমরা এখানে করলাম যে মার্কেট ভ্যালু অফ শেয়ার ফর লিভার্ড ফার্ম অর্থাৎ এসএল, মার্কেট ভ্যালু অফ শেয়ার ফর লিভার্ড ফার্ম ইকুয়াল টু ভ্যালু অফ ফার্মস ফর লিভার্ড ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। তাহলে 31,28,333 মাইনাস 12 লাখ সমান 19,28,333।
এখন তুমি এখানে সেটা পুট করলে তোমাদের 13.21% এটা বের হলো কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড। দেন রিকোয়ার্ড 3 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা ডিটারমিন করতে বলা হলো। সো কেউ ফর লিভার্ড ফার্ম, এটা হলো কস্ট অফ ডেট ইন্টু 1 - t, যেহেতু প্রি ট্যাক্সের কথা বলা হয়েছে এই কারণে আমরা কেডি থেকে 1 - t বাদ দিয়ে তোমার আফটার ট্যাক্স কস্ট অফ ডেট এটা বের করে নিলাম। এটা যদি আমরা আলাদাভাবে বের করি প্রবলেম নেই, অথবা যদি অঙ্কের ভিতরেও করি তাতেও কোনো প্রবলেম নেই। ইনটু হবে বি বাই ভি প্লাস কে এস বাই বি। সো এখন সূত্র অনুযায়ী প্রয়োগ করো। 9% হলো প্রি ট্যাক্স কস্ট অফ ডেট ইনটু 1 - ট্যাক্স, ট্যাক্স রেট 35%, ডেসিমাল ফর্মে 0.35, ইনটু বি সমান 12 লাখ আর ভি সমান 31,28,333 প্লাস কেই পর লিভার্ড, এটা বের করছো 13.21, ইনটু এস বাই ভি, এস হচ্ছে 19,28,333 যেটা আমরা আগে বের করেছিলাম, ডিভাইডেড বাই 31,28,333। সো আমাদের ক্যালকুলেশন করলে 10.38% এটা ডিটারমিন হচ্ছে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে কিভাবে তোমাদের এজাম্পশনের অঙ্ক কমপ্লিট করতে হয় বা একটা অঙ্ক সলভ করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও, এবং যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পারে এবং তারা উপকৃত হয় তার জন্য তোমরা বেশি বেশি করে শেয়ার করো। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসব এই চ্যাপ্টারেরই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।